আমি লিলিয়ে ব্যস্ত হয়েছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি ওটা। কলকাতার বুমার আন্টিরা এখন ট্রিগার হচ্ছে কে একজন কালীঘাটে কোন কাপেল কিস করেছে সেই জন্য, আর ওইদিকে এইটা দেখে সেই চুমুটা যেহেতু শান্তনু পাচ্ছে না, সে ট্রিগার হচ্ছে ঝাড়গ্রামে গিয়ে ফার্স্ট্রেশন বের করছে। ওয়েলকাম টু ফাইনালি বাঙালি। আজকে আমাদের একটা নতুন পডকাস্ট। আপনারা বুঝতেই পাচ্ছেন টাইটেল এবং থাম্বনেল দেখে, এই বছরের সবচেয়ে বড় অ্যান্টিসিপেটেড ফিল্ম খাদান কেমন হলো, এই হাইপটা কি ম্যাচ করতে পারলো? আমাদের বিশাল বড় অ্যান্টিসিপেশন ছিল। আপনারা কিছুজন আমাদের আউট অফ থিয়েটার রিয়াকশনও দেখেছেন। তো আমার সাথে আজকে আবার আছে আকাশ পাহাড়ি। আকাশ, কেমন লাগলো তোর, বল। হ্যাঁ, আমার ভালোই লেগেছে। আমি প্রথম দিনই যেমনটা বলেছিলাম দেখতে যাবো, সেরকমই গেছিলাম। যথেষ্ট বেশি এক্সাইটেড ছিলাম এবং যথেষ্ট আমার এক্সাইটমেন্ট ফুলফিলও হয়েছে, মানে যেমনটা ভেবে গেছিলাম। নট এক্স্যাক্টলি আপ টু দ্য মার্ক, বাট ঠিক আছে, আমি এনজয় করেছি, সেটাই সব থেকে বড় ব্যাপার ছিল আমার জন্য। তো থিয়েটার মোটামুটি ভিড় ছিল নাকি ঝাড়গ্রামের ওদিকে? হ্যাঁ, প্রায় 80% মতো অকুপাইড ছিল। বাহ বাহ, তাহলে তো দারুণ। বিকজ এইরকম সিনেমার একটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স সত্যি খুবই ম্যাটার করে। বিকজ আমরা নিজেরা যেরকম দেখেছি কিছু কিছু সিনেমা, এই সিনেমায় যদি আমরা ওটিটিতে দেখি অতটা হয়তো ভালো লাগবে না যতটা অ্যাজ আ প্যাকড থিয়েটারে যখন দেখছি। আচ্ছা, এইবার এই সিনেমাটার অনেকগুলো পয়েন্টস আছে যেটার ব্যাপারে আজকে আমরা ডিসকাস করতে চাই। প্রথম হচ্ছে দেবের যে এই কামব্যাক অ্যাজ আ মেইন স্ট্রিম হিরো। মানে দেব তো এক সময় পাগলু, চ্যালেঞ্জ এইগুলো দিয়েই তাকে দেব বানাইছে, তাই তো? এই অডিয়েন্স যারা এই সিনেমা দেখতে এসছে তারাই কিন্তু দেবকে দেব আজকে বানিয়েছে, হু ইজ কারেন্টলি দ্য আর্গুয়েবলি দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, কারেক্ট? এইবার ব্যাপারটা হচ্ছে দেবের যে এই রূপে আবার ফেরাত, এবং এই সময়টা যখন বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা বা মেইন স্ট্রিম সিনেমা একদমই চলে না, সেইটাতে তোর কিরকম মনে হলো প্রথম কথা? হ্যাঁ দেখো, সেটা নিয়ে অনেক বিল্ড আপ হয়েছিল যে কমার্শিয়াল সিনেমা অনেকদিন পরে দেব করছে, তো স্পেশালি মানুষের সেই জন্য উচ্চাকাঙ্ক্ষাটা অনেকটাই ছিল। মানুষ অনেকটাই মানে ওয়েট করে বসেছিল যে কিভাবে এটা প্যান আউট করতে চলেছে। এক্স্যাক্টলি যেমন আমরা ট্রেলারেও এটা ডিটেলে ডিসকাস করেছিলাম যে কতটা পরিমাণে মানে ওয়েল থট আউট প্ল্যান ওরা করেছিল এবং সেটাকে এক্সিকিউটও করেছিল সেইভাবে। তো সেটা একদমই কিন্তু স্ক্রিনেও ফুটে উঠেছে। আমার যতটা লেগেছে যে ওরা যে পরিমাণে, মানে আমি দেবের দিকটাই বেশি করে বলবো কারণ হার্ট অ্যান্ড সোল অফ দ্য ফিল্ম ইজ দেব। সেই জন্য আমি দেবের দিকটা বেশি করে বলবো যে দেব যতটা পরিমাণে খেটেছে বা ততটা পরিমাণে ওর মানে কি বলবো প্রিপারেশন লেগেছে, সেটা অবশ্যই স্ক্রিনে উঠে মানে ফুটে উঠছে। আমার তো মানে যথেষ্ট পরিমাণেই লেগেছে এবং সেই জন্য আমার অ্যাজ এ কমার্শিয়াল প্যাকেজ হিসেবে যদি আমি বলি, আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। দেবের এই জিনিসটা আমি এই সিনেমাতে সত্যি, মানে দেখ, আমি আমাদের অডিয়েন্সরাও জানে, আগের আমরা অনেক পডকাস্টে এই জিনিসটা ডিসকাস করেছি যে আমি কিন্তু কোনো দেব ফ্যান বয় না। আই ডোন্ট থিঙ্ক ইউ আর অ্যাজ ওয়েল, রাইট? আমরা কিন্তু কেউ যে বিরাট বড় সবসময় যে দেব ফ্যান এই সেই, বাট তা না। কিন্তু দেবের যে একটা ট্রান্সফরমেশন এবং কিছু বছর ধরে এই যে অন্য ধারার সিনেমা করা, সেখান দিয়ে সে অনেক কিছু মানে আস্তে আস্তে শিখেছে কিন্তু তার নিজের অ্যাক্টিং ট্রোপসে। বিকজ আমরা বরাবরই দেখেছি দেবের একটা উচ্চারণ নিয়ে একটা খুব আলোচনা হয় যে সে ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, এবং দ্যাট ইজ ট্রু। আই থিঙ্ক দেব হিমসেলফ নোজ ইট অ্যাজ ওয়েল। কিন্তু এখন যে এই দেব, আমরা আমাদের অডিয়েন্সদের বলতে চাই যে এই যে দেব, খাদানের যে দেব, সেই দেব কিন্তু সিমিলার টু পাগলু বা চ্যালেঞ্জ বা এরকম সিনেমাগুলো না। এই দেব অনেক বেশি রিফাইন্ড, এই দেব অনেক বেশি মানে কি বলি রেস্টুরেন্ট। এই দেবের স্ক্রিন প্রেজেন্স আগের থেকে অনেক বেটার। মানে সে যখন শ্যাম মাহাতোর এই সিনেমার যারা ট্রেলার দেখেছেন তারা সবাই বুঝতে পারছেন এখানে দেবের একটা ডবল রোল আছে, বাবা এবং ছেলে দুজনেরই। ছেলে তো ঠিক আছে, মানে হিন্দিতে সিনেমাতে একটা ডায়লগ ছিল না যে বড়ে মিয়া তো বড়ে মিয়া ছোটে মিয়া সুবহান আল্লাহ, এখানে জিনিসটা একটু অপোজিট। ব্যাপারটা হচ্ছে ছেলে তো ছেলে ঠিক আছে, কিন্তু বাবার যে রোলটা সেইটাতে দেবের যে স্ক্রিন প্রেজেন্স, দ্যাট ইজ অলমোস্ট লাইক আ মনস্টার। এবং আমি এইটা সত্যি বলছি, আজ পর্যন্ত দেবের এত ভালো স্ক্রিন প্রেজেন্স, মানে সে যখন ফ্রেমে আছে, সে যখন একটা 16:9 ফ্রেমে যখন সে দাঁড়িয়ে আছে, লিটারালি হি ওনস দ্য স্ক্রিন। এবং তার যে ওই গেট আপটা অন শ্যাম মাহাতোর, ওই যে গেট আপটা যে দাড়ি দিয়ে ঝোকরা ঝোকরা চুল, বিড়ি টানছে, সেই যে গেট আপটা, আমি প্রথমে ভেবেছিলাম যে ট্রেলারে তো অনেক কিছুই ভালো লাগে, বাট সেই গেট আপটা হয়তো পুরো সিনেমাতে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারবে না।
বাট শ্যাম মাহাতোর এই ক্যারেক্টারটা যতক্ষণ আছে, স্পয়লার বিশাল বড় দিচ্ছি না, বাট যতক্ষণ আছে সামনে তার সাথে যারা যারা অ্যাক্টার্সরা আছে না, তারা পাত্তা পাচ্ছে না লিটারেলি। দেবের এত ভালো স্ক্রিন প্রেজেন্স, এবং তার সাথে যে সাইড ক্যারেক্টার্স গুলো আছে তার ব্যাপারেও আমি একটু জানতে, মানে আকাশ পাড়ি তোর থটস জানতে চাই। যিশু, উই নো হি ইজ আ গ্রেট অ্যাক্টর, রাইট? ইয়েস, এন্ড সে এখন হ্যাঁ বল। আমি বলবো যিশুর কথাটা তুমি যেমন বললে প্রথমেই, তো আমি যিশুর ক্ষেত্রে এটাই বলবো যে ফার্স্ট হাফের যে যিশু, মানে যতটুকু সময় মোস্টলি স্পয়লার ফ্রি করতে চেয়েছি আমরা, যতটা সময় স্যাম মাহাতোর ওই ক্যারেক্টারটার সাথে যিশুর ওই ক্যারেক্টারটা মানে কাটিয়েছিল স্ক্রিনের মধ্যে, দ্যাট পার্ট আই ফিল ওয়াজ দ্য বেস্ট যিশু ইন দিস ফিল্ম। মানে আমার যিশুর ওই সময়টা খুবই ভালো লেগেছে। ল্যাটভাবে কোথাও না কোথাও আমার যেন মনে হয়েছে যে প্রেজেন্সের অভাব আমি ফিল করেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু প্রথম ভাবে আমার যথেষ্ট ভালো লেগেছে। আর ওই অ্যাকসেন্টটা যেটা এত সুন্দর যিশু ওটা ধরেছিল, ওই যে অ্যাকসেন্টটা এখানে ইউজ হয়েছে ফার্স্ট হাফে প্রিডমিনেন্টলি বেশি পরিমাণে হয়েছে, ওই অ্যাকসেন্টটা আমার বেশ সুন্দর লাগছিল, বিশেষত যিশুর মুখে শুনতে। কারণ আমরা তো অভ্যস্ত নই ওই ধরনের অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ যিশুর মুখে শোনাতে। যিশু হিন্দিতে কাজ করেছে আমরা সবাই জানি, কিন্তু বাংলাতেও তো অনেক ধরনের ভাষা হয়, তো ওই রকম ধরনের একটা অ্যাকসেন্টটা এত সুন্দরভাবে ও রপ্ত করেছিল। দেবও দারুণ ভাবে ওটাকে রপ্ত করেছিল, কিন্তু যিশুর মুখে কেন জানি না আরো বেশি ভালো লাগছিল ওটা, উইথ হিজ প্রেজেন্স অন দ্য স্ক্রিন অ্যাজ ওয়েল। এবং যিশুর একটা ব্যাপার, এই জিনিসটা দেখেছিস, যিশু কিন্তু মানে অবভিয়াসলি একটা বাইরের ইন্ডাস্ট্রিতে এখন প্রিডমিনেন্টলি কাজ করছে, কিন্তু যিশুর এই যে অ্যাকসেন্টটা, সে কিন্তু অনেক সিনেমাতে এরকম নানান নানান অ্যাকসেন্টের রোল এরকম করেছে। যেরকম আমি বলছি, এক যে ছিল রাজা, মানে আমাদের সৃজিত মুখার্জি, লর্ড সৃজিত দা, উই লাভ ইউ বাই দ্য ওয়ে, সৃজিত দার যে এক যে ছিল রাজা, আমি শিওর তুই দেখেছিস, রাইট? সেখানেও কিন্তু যিশুর একটা অন্যরকম একটা অ্যাকসেন্ট ছিল। সো হি ওয়ার্কস ভেরি ওয়েল উইথ ডিফারেন্ট লিঙ্গোজ ইজ হোয়াট আই ফিল। মানে নানান নানান অ্যাকসেন্ট এর সাথে খুব সুন্দরভাবে কাজ করতে পারে যদি ডাইরেক্টর তাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে। সেখান থেকেই আমার চলে আসবে হচ্ছে বারখা বিস্তের ক্যারেক্টারটা, এবং তার সাথে আমাদের যে হিরোইন মেইন, মানে আমাদের কিশোরী ইথিকা পল, কিশোরী এখন নাম হয়ে গেছে তার, কিশোরী। পুরো অডিয়েন্সের মধ্যে মানে লিটারালি কিশোরী যে কতটা পপুলার, সেটা লিটারালি আপনারা থিয়েটারে না গেলে বুঝতে পারবেন না, মানে গ্রাউন্ড লেভেলে কতটা পপুলার। তো এই যে বাকি যে ক্যারেক্টার্স গুলো, সেইগুলো তোর মোটামুটি কিরম লেগেছে? মানে রাইটিং এর দিক দিয়ে হোক বা তাদের যে ক্যারেক্টার আর্কের দিক দিয়ে হোক, কিরম লেগেছে মোটামুটি? হ্যাঁ, তুমি যেমন কিশোরী গানটা বললে, তো এই ইয়েতে আমি একটা কথা বলতে চাই যে কিশোরী গানটা এতটাই পপুলার হয়েছে, আমি 2-3 জনের সাথে কথা বলেছি, তারা দেবের সিনেমা হওয়া সত্ত্বেও সিনেমাটার নাম জানে না, কিন্তু গানটা জানে, গানটা সম্বন্ধে শুনেছে। মানে ওদের সাথে যখন সিনেমাটা নিয়ে আলোচনা করছিলাম, ডিসকাস করছিলাম, ওরা কিন্তু প্রথমে গানটার কথাই বললো। মানে ভালো ভালো বিষয় যে একটা কমার্শিয়াল সিনেমার গান এতটা পরিমাণে হিট হচ্ছে, এবং সেটা থেকে একটা জিনিস বোঝাও যায় যে কতটা পরিমাণে মানে প্রি রিলিজ ওরা ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছে আর কি, মিউজিকটাকে, যেটা অবশ্যই লিটারালি ধরে রাখতে পেরেছে ভালো করে, মানে লিটারালি ভালো করে ধরে রাখতে পেরেছে। এবং আরেকটা ব্যাপার কি আজকাল আমরা অনেক গানেই দেখেছি, সেটা আমরা বলিউডেও দেখি এবং বাংলা সিনেমার গানেও দেখি, যে ভিউজ নিয়ে বলতে গেলে প্রোডাকশন হাউসের থেকে পোস্ট যায় এই সে, কিন্তু তুই যদি দেখিস অনেক সময় ভিউজটা কিন্তু ম্যাটেরিয়ালাইজ করে না অনেক গ্রাউন্ড লেভেল পপুলারিটি, বিকজ আমরাও জানি ইউটিউবে বড় বড় প্রোডাকশন হাউসরা কিভাবে ভিউজ ম্যানিপুলেট করতে পারে। সো দ্যাট ক্যান নেভার বি আ লাইক ইউ নো ম্যাট্রিক্স ফর বেঞ্চমার্ক অর ম্যাট্রিক্স, এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড। বাট এখানে মানে লিটারালি থিয়েটারে গিয়ে আমি প্রথমবার বুঝেছি যে এতটা পপুলার গেছে এই কিশোরী গানটা। যাই হোক, তুই বলছিলিস এই ইথিকা পলের ক্যারেক্টার কেমন লাগলো? হ্যাঁ, আমি প্রথমবার দেখলাম, আমি শুনেছি বাংলাদেশে কাজ করেছে এর আগে শাকিব খানের সাথে, তো আমার সিনেমাটা দেখা হয়নি, কিন্তু আমি প্রথমবার দেখলাম। দেখিস না ভাই, দেখিস না, হরিবল ফিল্ম বাই দ্য ওয়ে। কোন শাকিব খান ফ্যান যদি আমায় দেখে থাকেন, আই এম সরি, ইটস আ হরিবল ফিল্ম। প্রিয়তমা ইজ আ হরিবল ফিল্ম। কন্টিনিউ আকাশ। ওকে, হ্যাঁ, তো আমি এখানে ওর কাজ দেখলাম, আমি যথেষ্ট ইমপ্রেস হয়েছি। মানে ওর যে স্ক্রিন প্রেজেন্স বলো বা ওর যে একটা মিষ্টি হাসি হয় না নায়িকাদের, বাংলা সিনেমাতে এটা বেশিরভাগ আমি আগেকার দিনে দেখতাম, মানে যখন কমার্শিয়াল সিনেমা জিৎ দেব প্রচুর পরিমাণে করতো, কোয়েল মল্লিকের সাথে আমি অনেকটাই মিল পেলাম। মানে ওর কথা বলার ঢং বা ওই যে কিছু মিলে ব্যাপার হয় না, যে কিছু 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 ঢং মেয়েরা করে থাকে, তো স্পেসিফিক্যালি আর কি, তো ওইগুলো কিছু কিছু পেলাম, তো ভালো লাগবে। যথেষ্ট কমই স্ক্রিন টাইম ছিল ওর, কিন্তু ওর মধ্যেও ওর কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে। আর বারখার ক্ষেত্রে মানে যতটাই কম বলবো ততটাই ভালো, তার কারণ হচ্ছে আমার অনেকবারই মনে হয়েছে যে ওই পার্টটা তো কোনো একটা ভালো অ্যাক্টরকে দিয়ে করানো যেতেই পারতো। মানে আই নো দ্যাট বারখা বিস্ত একটা যথেষ্ট পপুলার মানে নাম ওই দুই পৃথিবীর ওই সময়টা থেকে, এবং কিছু মানুষ হয়তো
হয়তো ওনাকে চেনেও, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এবং আমি যদি খুব বললাম বলি, ওনার মানে ডাব্দ করা হয়েছে ওনার ডায়লগ গুলোকে বোধহয়, তো যেটা মানে বোঝা যাচ্ছিল একদম পুরো ব্লেটেন্টলি যে ঠিক যাচ্ছে না। তো একদমই ওনার পার্টটা আমার ওটা ভালো লাগেনি। মানে একটু গুরুত্বপূর্ণ পার্ট তো ছিলই ওনার, তো যথেষ্ট গুরুত্বপূর্ণ পার্ট তো ছিল, তো ওটা যদি কোনো ভালো অ্যাক্টরকে দিয়ে করাতে পারতো আমার মনে হয় ওটার ইম্প্যাক্টটা গল্পে পড়তো। এটাই আমার, দ্যাট ইজ হোয়াট আই ফিল। আর যদি আমরা অনির্বাণ চক্রবর্তী একটা রানিং জোক বারখা বিস্তের ব্যাপারে আমি জাস্ট বলতে চাই, সরি ফর ইন্টারাপ্টিং আকাশ, সেটা হচ্ছে আমার হলে একটা রানিং জোক খুব চলছিল, মানে আমার পাশে যারা সব বসেছিল, যে যখন বাবা দেবের সাথে, মানে বারখা বিস যেহেতু বাবা দেবের বউ, রাইট, এবং সেম অ্যাক্টরের সাথেই যেহেতু আবার সেকেন্ড হাফে তার মার রোল প্লে করছে, লিটারালি এটা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিল যে কিছুক্ষণ আগে তো বলতে গেলে তার তুমি বাচ্চা পয়দা করলে ভাই, এখন তুমি তার মা, মানে এই জন্য না ম্যাচ হচ্ছিল না আমাদের হলে, লিটারালি এটা নিয়ে বিশাল হাসি ঠাট্টা করছিল। এবং দিস ওয়াজ নট আ লাইক দিস ওয়াজ নট আ কমপ্লিমেন্ট দ্যাট দে ওয়ার শেয়ারিং, সো মানে হিলেরিয়াস লাগছিল। আমি এটাই বলতে চাই যে ব্যাড অ্যাক্টিং পারফরমেন্স ক্যান অলওয়েজ ইম্প্যাক্ট আ ফিল্ম ইন এ নেগেটিভ ওয়ে, আর সেটাই এক্ষেত্রে হয়েছে আমার এটুকু মনে হয়েছে মানে দেখে। কারণ ইথিকা পলের থেকে অনেকটাই বেশি স্ক্রিন টাইম ছিল বারখা বিস্তের, এবং সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করানো যেত যদি অন্য কোনো অ্যাক্টরকে এখানে রাখা যেত। হাইন্ডসাইড এখন অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু পারফরমেন্স যেটা চোখে পড়েছে সেই সেন্সেই বলছি যে একদমই ভালো লাগেনি, মানে আমার তো পোষায়নি এটলিস্ট। আর বাদ বাকি যারা সাইড ক্যারেক্টার ছিল তাদের যথেষ্ট কাজ আমার ভালো লেগেছে। অনির্বাণ চক্রবর্তী হোক, সুমিত গাঙ্গুলিকে এত বছর পর আবার দেখলাম বড় স্ক্রিনের, মানে বেশ ভালো লাগলো। ছোটবেলার অনেক মানে কি বলবো মেমোরিজ আবার সামনে থেকে উঠে এলো, তো বেশ ভালো লাগলো। সুমিত গাঙ্গুলির কাজও খুব ভালো লেগেছে। আর যারা যারা ছিলেন তাদের কাজ সত্যি খুব ভালো লেগেছে, যারা যারা সাইড পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। We have to talk about like special mention to Sumit Ganguly. I know Sumit da, তুমি যদি এই ভিডিওটা দেখো, ইউ লাইক Sumit da, আমি জানি না আকাশ তুই ফলো করিস কিনা, Sumit da কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? ইন্টারভিউ দেখেছিলাম। হ্যাঁ, এবং খুব মানে খুব দারুণ ভাবে কিছু কিছু কথা বলে, এবং মানে কোনো ধার ধারে না যার সাথে কথা বলে, দেখেছি প্রচন্ড ডাইরেক্ট কথাবার্তা বলে, প্রচন্ড। এবার ব্যাপারটা হচ্ছে দেয়ার আর আ ফিউ ওজিস, যেটাকে বলি আমরা হিন্দি সিনেমাতে যেরকম দেখেছি, যারা ওজি ভিলেন্স, যেরকম অমরিশ পুরী ছিলেন, বা কিছু কিছু ওজি কমেডিয়ান্স, মানে তাদের লেভেলে, যেরকম জনি লিভার, কমেডির ক্ষেত্রে জনি লিভারের ধারের পাটে কেউ নেই এখনকার দিনে, যত নতুন নতুন অ্যাক্টরসরা আসছে, তাই তো? সুমিত গাঙ্গুলি আমাদের ছোটবেলার একটা বড় সড়ো মেমোরিজ বাংলা কমার্শিয়াল সিনেমার। কেন? কারণ তিনি সেই সিনেমাতে বলতে গেলে ভিলেন চরিত্র প্লে করতে, যেখানে মানে প্রসেনজিৎ তার মেইন স্ট্রিম পিক ফেজে আছে, মানে বুম্বাদার নামে চলতো সেসব সিনেমাগুলো। অভিষেক ব্যানার্জি এবং বাই দ্য ওয়ে নট দ্যাট অভিষেক ব্যানার্জি, আ ডিফারেন্ট ওয়ান, অভিষেক ব্যানার্জি, চিরঞ্জিত, আমাদের ভিক্টর ব্যানার্জি, এনাদের সিনেমার একদম মানে টপ ক্লাস ভিলেন থাকতেন হচ্ছে সুমিত গাঙ্গুলি। ওনার চোখ দেখে লিটারালি মানে ভয় লাগতো, লিটারালি যখন আমরা ছোট ছিলাম। হ্যাঁ, আমাদেরকে ভয় দেখানো হতো ছোটবেলায়, মা বাবা ভয় দেখাতো। মানে ওই একটা ডায়লগ ছিল না যে বেটা সোজাই গব্বর আ জায়গা, সেরকমই সুমিত গাঙ্গুলির ওই চোখ দিয়ে মানুষটা কিন্তু এই সিনেমাতে যে বিশাল স্ক্রিন প্রেজেন্স, স্ক্রিন টাইম পেয়েছে তা না, বাট ওই একটা চোখেই ফাটিয়ে দিয়েছে একে বলে। সো উই লাভ ইউ সুমিত দা, আমরা চাই আরো আপনারা মানে আপনার মতন অ্যাক্টর আরো সিনেমাতে, মেইন স্ট্রিম সিনেমাতে আরো কাজ করুন, এবং মেইন স্ট্রিম সিনেমা আরো হোক। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে দুটো হাফের মধ্যে আমার খুব ডিফারেন্ট লাগলো। প্রথম হাফটা যথেষ্ট বেশি ট্যাগ শার্প, মনে হচ্ছিল স্টোরি এগোচ্ছে অনেক বেশি ভাবে, এবং অনেক সময় তো মনে হচ্ছিল স্টোরি যেন আরো বেশি তাড়াতাড়ি এগোচ্ছে, যতটা দরকার নয়। সেকেন্ড হাফে আমার কেন জানি সিনেমাটা খুব রিপিটেটিভ হয়ে আছে, এবং আপনারা বুঝতেই পারছেন কোনো স্পয়লার না দিয়ে যদি এই সিনেমাটার ব্যাপারে ডিসকাস করতে হয়, ইট সামটাইমস ইজ আ ওয়েক কনভারসেশন। সো যেটাই আমরা চাইছি যে অ্যাটলিস্ট কোনো স্পয়লার না দিয়ে, বিকজ আমরা জানি সিনেমাটার ব্যাপারে অনেক এক্সাইটেড অনেকে আছে যারা এখনো সিনেমাটা দেখে ওঠেননি, আপনারা যান তারপরে এই ভিডিওটা দেখুন। ব্যাপারটা হচ্ছে সেকেন্ড হাফটা আমার বারবার যেন মনে হচ্ছিল একবার এইদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। তোর ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মোটামুটি একটা ডিফারেন্স পেলি কি কোনো? একদম যেমনটা তুমি বলছো যে সেকেন্ড হাফটা মানে শুরু থেকেই না মানে খেয়েই হারিয়ে ফেলেছে, যেমন মনে হলো সিনেমাটা, মানে আমার একটাই জিনিস মনে হচ্ছিল যে সিনেমা হয়েই তো 1 ঘন্টা, তার মধ্যে এত জিনিস দেখিয়ে ফেলেছো, তো এখানে তো অনেক বেশি স্কোপ আছে তোমাকে অনেক কিছু দেখানোর। তো সেখানে এটা হওয়া কিন্তু কথা নয় যে জিনিসটা ঘটলো, যে সেকেন্ড হাফের শুরু থেকেই যেন মনে হলো সবকিছু মিসপ্লেস লাগছে। এমনটা কিন্তু জেনারেলি হয় কখন, যখন কোনো একটা সিনেমা ড্র্যাগড হয়, মানে ফার্স্ট হাফটা অনেকটা সময় মানে কাটিয়ে ফেলে, তারপর সেকেন্ড হাফ যখন শুরু হয়।
কিন্তু এক্ষেত্রে পুরো ব্যাপারটা উল্টো হলো, যেটা আমার কেন জানি না আমার কাছে ইললজিক্যাল মনে হলো। জানি না ওটা স্ক্রিন প্লের কোনো মানে খামতি হতে পারে, তুমি হয়তো ব্যাপারটা ভালোভাবে ডিসকাস করতে পারবে বেটার, হ্যাঁ, কিন্তু আমার এটা মনে স্ক্রিন হলো। খামতি কেন আমি বলছি, মানে আই উড লাইক টু লাইক ইটস নট আ ব্লেম, বাট আমার কেন যেন মনে হয়েছে এই সিনেমাতে না, প্রথম কথা হচ্ছে সেট পিসগুলোর উপরে ধ্যান তো দেওয়া হয়েছে, মানে সেট পিসগুলোর উপরে খুব মনোযোগ সহকারে জিনিসগুলোকে ডেভেলপ করা হয়েছে। প্রবলেমটা হচ্ছে দেয়ার ইজ আ লয়্যালটি ফ্যাক্টর অর আ নোভেলটি ফ্যাক্টর, লয়্যালটি ইজ আ ব্যাড ওয়ার্ড, নোভেলটি ফ্যাক্টর যেটা একটা সেট পিস, অ্যাকশন সেট পিসের মধ্যে হয়। বাট সেই জিনিসটা যদি তুমি বারবার করতে থাকো না, এবং সেটা যদি একটা সিনের সাথে একটা সিনের যদি ডিফারেন্স না থাকে, দেন ইট বিকামস রিপিটেটিভ। মানে আপনি ধরো দেবের একবার এন্ট্রি দেখালেন স্লো মোশনে হেঁটে যাচ্ছে, বা যিশুর তার সাথে এন্ট্রি দেখালেন স্লো মোশনে হেঁটে যাচ্ছে, সেই সেম কাইন্ড অফ সিন যদি আবার কিছুক্ষণ পর দেখান, সেকেন্ড বারও আপনার ভাল লাগবে, থার্ড বারও যদি দেখান তখন কিন্তু আপনার আস্তে আস্তে ইরিটেশন হতে শুরু করবে। সেকেন্ড হাফটা মনে হচ্ছিল যেন যে এই সেম আমরা এন্ট্রি, সেম স্লো মোশন বাবার ক্যারেক্টারের সাথে আমরা তো দেখেছি, সেকেন্ড হাফে জিনিসটাকে এরকম মানে স্ট্রেচ করা হচ্ছে যে বারবার করে আমরা সেট পিসের ওপরে ধ্যান দেব। এবং ডাইরেক্টর সুজিত দত্ত রাইট, হ্যাঁ সুজিত দত্ত, তিনি আমার যেন কেন মনে হয়েছে যে তিনি সেট পিসের উপরে এতটাই ধ্যান দিয়েছেন যে কিছু জায়গায় লিটারালি জিনিসটা স্ট্রেচ হয়ে গেছে, মানে কিছু কিছু অ্যাকশন সেট পিসেসও মনে হচ্ছিল ওভার স্টেজ ইজ ওয়েলকাম। সো সেখানে না জিনিসটা স্ক্রিন প্লেটা পুরো ঘেটে গেছে। এবং আর একটা বিগ বিগ ড্রব্যাক, সেটা হচ্ছে সিনেমাটার নাম খাদান। আপনারা জানি না কয়জন বিশ্বাস করবে যারা দেখেননি, সেকেন্ড হাফে খাদানের ব্যাপারে সেরকম কিছু নেই। মানে ফার্স্ট হাফ সিনেমাটা শুরু হয়, বাই দ্য ওয়ে ওই ফার্স্ট হাফে যে ভয়েস ওভারটা সেটা কি সব্যসাচীর, বাই দ্য ওয়ে আমার মনে হলো সব্যসাচী। আপনারা কমেন্ট করে জানান কেউ যদি এই জিনিসটার ব্যাপারে ইনফরমেশন, আমরা এটার ব্যাপারে একটু রিসার্চ করি। নতুন সব্যসাচীর মতো কিন্তু আমার লাগেনি, হতেও পারে, আমার ফার্স্ট ক্লাসে মনে হয়েছিল, বাট থিয়েটার প্যাক ছিল আমি জানি না, বাট মনে হলো যেন ওনার মতন ভয়েস। যাই হোক, ভয়েসটা খুব ভালো, ভয়েসটা খুব ভারী ভালো, ভারী ভারী, মানে যেটা দরকার ছিল অ্যাকচুয়ালি ওটা লেগেছে, ওটা প্রপার ভাবে ইউজ করেছে। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট হাফে পুরো ইন্ট্রোডাকশন খাদানের দেওয়া হলো, এবং খাদানে কি কি হয় মোটামুটি একটা সারফেস লেভেলে মোটামুটি দেখানো হলো, খুব ভালো কথা। সেকেন্ড হাফে ইট লিটারেলি মনে হচ্ছিল যেন শহুরে গল্প চলছে, শহুরে থ্রিলার অ্যাকশন রিভেঞ্জ ফিল্ম। প্রবলেমটা হচ্ছে যখন আপনি খাদান সিনেমাটার নাম দিচ্ছেন, এবং আমরা তো এক্সপেক্ট করছিলাম যে খাদানে আরো অনেক কিছু দেখাবে, কিভাবে কয়লা খনির এগুলো আরো হয়, কিভাবে সিন্ডিকেট রাজ হয়, সেইগুলো একদমই সার্ফেস লেভেলে গেছে। ডেভেলপমেন্ট একদম ঠিকঠাক হয়নি সেকেন্ড হাফে, যেটা আমার মনে হয়েছে যে যদি রান টাইমটা আর একটু বাড়াতো, মানে এই সিনেমাটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 17 মিনিট উইথ এন্ড ক্রেডিটস এন্ড অল। আমার মনে হয় না এই স্টোরির যা স্কোপ ছিল, মানে ফার্স্ট হাফ দেখে যা মনে হচ্ছিল, এই সিনেমাটা অ্যাটলিস্ট আমার মনে হয় যে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 45 মিনিটের করা উচিত ছিল। আকাশ, তোর কি মনে হয়? এই নিয়ে আমি একটা কথা বলছি, এবং আমার তোমার কাছে এটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে কাউন্টার, সেটা হচ্ছে যে আমার তো মনে হয় অবশ্যই এটা মানে মানে ইজিলি 30-35 মিনিট বাড়ানো যেত এটাকে। যেমনটা আমি বললাম যে ওই ফার্স্ট হাফে এত উইক পেস দেখিয়ে দিয়েছে, সেকেন্ড হাফে অনেক কিছু দেখানোর স্কোপ ছিল কিন্তু ওটা হয়ে ওঠেনি। সেই জন্য আমার কোয়েশ্চেনটা তোমার কাছে এটাই থাকবে যে ডু ইউ থিঙ্ক মানে ওরা অনেকটাই বেশি স্কেপটিক্যাল ছিল যে আমরা ব্যাপারটাকে যদি খুব একটা বেশি টানি তাহলে হয়তো মানুষের ওটা ল্যাকিং ফিল হতে পারে, যে স্ট্রেস হচ্ছে, সেই জন্য ওরা ব্যাপারটা অনেকটা ক্রিস্প করার চেষ্টা করতে গিয়ে এই জিনিসটা করে ফেলেছে। কারণ ওদের মনে এটাই থাকতে পারে না যে এখন ইন্ডিয়াতে যেরকম বড় কমার্শিয়াল সিনেমা গুলো হচ্ছে, সাউথের হোক বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হোক, সেগুলো রান টাইম অনেকটাই বেশি হয়, 2 ঘন্টা 50 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট অব্দিও স্ট্রেচ হয়েছে। তো ওটা করতে গিয়ে যেহেতু আমাদের এখানে যতই হোক বাজেট এটা যথেষ্ট বেশি ছিল বাংলা কমার্শিয়াল সিনেমার অনুপাতে, কিন্তু তাও আলটিমেটলি ইটস এ টলিউড ইন্ডাস্ট্রি রাইট, যেখানে অনেক কিছুরই মানে রিসোর্সেস বলো বা এগুলো ওটাতে থাকে, একটু বাধ্যবাধকতা থাকে। তো আমার কি মনে হয় সেটা ওদেরকে ইনফ্লুয়েন্স করেছে স্কেপটিক্যাল হওয়াতে, নাকি অন্য কোনো কারণ? দেখ, আই থিঙ্ক দেয়ার আর 2 থিংস। এক হচ্ছে এইটা হতে পারে, তুই যেটা বললি দ্যাট ইজ ডেফিনেটলি ক্যান বি আ রিজন, বাট আমার এইটাও মনে হয় যে এই সিনেমাটা না এডিটটা ঠিকঠাক হয়নি। আমি কেন বলছি, আমার যতদূর মনে হয়, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বিকজ এইটা তো মানে টলিউড ফিল্মসের গুলোতে খুব একটা হয় না যে এক্সটেন্ডেড কাট রিলিজ করে বড় কিছু।
আমার মনে হয়, আই এম নট শিওর বিকজ উই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন ফ্রম দ্যাট, যদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর কেউ যদি এটা দেখে, আই থিঙ্ক অডিয়েন্সের একটা ক্ল্যারিফিকেশন ভবিষ্যতেই পায় আমরা খুব ভালো হয়। সেটা হচ্ছে সিনেমা, বিকজ এখন তো আর রিলসে শুট করা হয় না, মানে আগে যেরকম সিনেমা রিলস গুলোতে শুট করা হতো, সো দে কুডন্ট ওয়েস্ট এনি কাইন্ড অফ রিলস, তাই না? এখনকার দিনে যেহেতু সবকিছু ডিজিটালি শুট করা হয়, ব্যাপারটা হচ্ছে আমার যতদূর মনে হয় যে সিনেমাটার মেইন যে রান টাইম সেইটা হয়তো মেবি হয়তো 2 ঘন্টা 45 মিনিট বা 3 ঘন্টাই ছিল। বাট যখন সিনেমাটা অ্যাজ দ্য রিলিজেস ওয়ার প্রোগ্রেসিং, মানে যতদিন আরো রিলিজের কাছে আরো আসছিল, তারা দেখছে যে হ্যাঁ আরো যদি ট্যাক্সাপ আমরা বানাই, ওয়ান অফ দ্য রিজনস ইজ, তুই ভাব আমাদের এখানে যেহেতু আমরা ট্রেলার ডিসকাশনেও এই জিনিসটা করেছি যে এখানে স্ক্রিনস তো কম এবং অবভিয়াসলি 2-3টে সিনেমা একসাথে আসছে, তুমি যখনই একটা সিনেমার রান টাইম বাড়িয়ে দেবে তোমার কিন্তু অটোমেটিক্যালি দিনে একটা শো করে কমে যাবে প্রতিটা মাল্টিপ্লেক্স, প্রতিটা সিঙ্গেল স্ক্রিন। একদম একদম। সো আই থিঙ্ক এই একটা রিজন হতে পারে যেটা ওরা এডিটে হয়তো কেটে দিয়েছে আমার মনে হয়, বিকজ সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফ যখন আমি হোলসাম ভাবে পুরো সিনেমাটাকে যদি আমি জাজ করি, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন অনেক সিন আরো আছে যেটা ওরা র ভাবে শুট করেছে, বাট সেটা হয়তো ফাইনাল এডিটে ঢোকায় না, আমার মনে হয়েছে সেটা। বাট ইটস অল স্পেকুলেশন ফ্রম আওয়ার এন্ড, অফ কোর্স। কারণ মিসপ্লেস লাগছিল না, অনেক কিছু মিসপ্লেস লাগছিল, সেই জন্য এটা মনে হওয়াটা স্বাভাবিক। মানে আমার মনে হয় যে অনেক নর্মাল অডিয়েন্সের এটা মনে হবে সিনেমাটা দেখার পরে। তো যাই হোক, এই দেখ এই কিছু কিছু ফল্টস এইগুলো তো মানে প্রতি কমার্শিয়াল সিনেমাতে থাকে, এবং নো কমার্শিয়াল অর কমার্শিয়াল, আই ডোন্ট, টু বি অনেস্ট না, আই ডোন্ট লাইক দ্য টার্ম কমার্শিয়াল সিনেমা। আমি বলতে চাই এটা মেইন স্ট্রিম সিনেমা। সো মেইন স্ট্রিম সিনেমাতে নো ফিল্ম ইজ পারফেক্ট, নো ফিল্ম। বাট এই সিনেমাটা যে এসছে, তুই বল হাউ গুড ডাজ ইট ফিল, কতটা ভালো লাগছে যে এই অডিয়েন্স যাদেরকে আমরা ছাপড়ি বলে গণ্য করতাম, যে অডিয়েন্সকে যাকে মানে ইন্ডাস্ট্রি কোনোদিনও মানে লাস্ট কিছু বছরে সম্মানই করেনি, লিটারালি মানে এদেরকে একদম গুরুত্ব দেয়নি, মানে নাক সিটকিয়ে দেখেছে, সেই অডিয়েন্স গুলোই কিন্তু এখন হল ভরিয়ে খাদানকে সেলিব্রেট করছে। এবং আমি এই জিনিসটা দেখেছি যে সেটা কিন্তু শুধু দেব ফ্যান্স না, জেনারেল অডিয়েন্সরাও সেলিব্রেট করেছে লাস্ট 2 দিন ধরে। যেই সিনস দেখেছি আমরা লিটারালি সাউথ বা বড় শাহরুখ খানের সিনেমা ছাড়া কলকাতাতে এই সিচুয়েশন আমরা দেখতে পারি না। তো তোর কেমন লাগছে এই যে এন্টায়ার থিং দ্যাট ইজ হ্যাপেনিং উইথ খাদান, উইথ দ্য হলস এন্ড এভরিথিং? হ্যাঁ, আমি এটাই বলবো কি বলতো, এটা যথেষ্ট জাস্টিফাইড অ্যান্ড রাইটফুলি সো। কারণ দেব অ্যাজ এন অ্যাক্টর, অ্যাজ এ সুপারস্টার যেটা প্রমিস করেছিল তার বেশিরভাগটাই সে কিন্তু ডেলিভার করেছে। মানে এমন কোনো ফেক প্রমিস সে করেনি যেটা মানে ডেলিভার হয়নি আর কি। তো যেমনটা বলেছিল সেই অনুযায়ী তো যথেষ্ট ভালো সিনেমাটা হয়েছে এবং তার ফ্যান্সরা সেটাকে এনজয় করেছে, এবং সেসব দেখে আমাদের নিজেদেরই কতটা ভালো লাগছে সেই হলের অ্যাটমসফিয়ারটা ওখানে থেকে দেখতে। তো আমার তো সেই জন্য যথেষ্ট ভালো লাগছে এই জিনিসগুলো দেখে। এবং এটা অন্যান্য ক্রিয়েটারদেরকে পরবর্তীকালে যে সমস্ত ডাইরেক্টর বা প্রডিউসাররা আরো বেশি কমার্শিয়াল সিনেমা বানানোর কথা ভাববেন তাদেরকে তো অনুপ্রাণিত করবে। ইন্ডাস্ট্রির ভেতরের মানুষরাই তো এইসব দেখে অনুপ্রাণিত হবে আরো বেশি করে, এর থেকেও আরো ভালো সিনেমা বের করানোর জন্য। তো অল দ্য থিংস দ্যাট আর বিং সেড অ্যান্ড সিন, আমার তো মনে হয় সবকিছুই পজিটিভ দিকেই এগোচ্ছে। একদম, একটা কমার্শিয়াল মানে মেইন স্ট্রিম সিনেমা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ড্রাইভার। মানে আমরা কোনোদিনও বলছি না যে আপনারা ফ্যামিলি ড্রামা বানাবেন না, বানান, আপনারা থ্রিলার ঘরানা সিনেমা বানাবেন না, শহুরে গল্প বানান না, কিন্তু মাঝে সাঝে একটা বড় মেইন স্ট্রিম অডিয়েন্সেরও দরকার হয় ইন্ডাস্ট্রির। সেই জন্যই যখন একটা বড় মেইন স্ট্রিম সিনেমা একটা ভালো মানে বক্স অফিস করে না, সেই সিনেমাটা দিয়ে কত লোক কাজ পায়। বিকজ এটা তো মানতে হবে যে ইনডোরসে শ্যুট করা যেসব সো কল্ড সিরিয়াল সিনেমাগুলোর নিয়ে আমরা কথা বলি, তার কাস্টিংও ছোট, তার যে প্রোডাকশন ইউনিট সেটাও অনেক ছোট। একটা বড় মানে তুই ভাব না, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আন্ডারে কত লোক কাজ করেছে এই সিনেমাটার আন্ডারে। সো তারা কাজ পাচ্ছে এবং তারা হয়তো নেক্সট কাজগুলো আরো করতে পারবে, কিছুদিনের জন্য সাস্টেনেবিলিটি হবে। সো দারুণ একটা অ্যাটমসফিয়ার। আমি এখানে আরেকটা পয়েন্ট জাস্ট অ্যাড করবো সোদা, যে ফ্যামিলি ড্রামা হচ্ছে, ভালো হচ্ছে কিছু সিনেমা, তবে আমি একটাই কথা বলতে চাই যে ফ্যামিলি অডিয়েন্স কেউ না অনেকটা পরিমাণে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া হচ্ছে, যে হ্যাঁ এরকম একটা প্লট তো কাইন্ড অফ কম বেশি সিমিলারই থাকে, তো এই নিয়ে একটা সিনেমা বেরোবো, এটা তো হিট হয়েই যাবে, মানুষ তো এগুলো তো দেখবেই দেখা গেলে। তো এই জিনিসটা কিন্তু বলিউডও ফেস করেছিল যখন ওরা ওই সোশ্যাল ড্রামা কিছু বানাচ্ছিল না, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার, হ্যাঁ, তো ওটা তো ওই ফেস্টিভ্যাল তারপর ওটা স্বাভাবিকভাবে এটা তো একটা সময়ের পর পড়ার কথাই। আমরা যেরকম হরর পডকাস্টে বলেছিলাম না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এটা শুধু বলিউড সাউথ
এভরি ইন্ডাস্ট্রি ইজ গোয়িং অন দ্য ট্রেন্ডস, যেটা ট্রেন্ডে চলে। এই এখন আপনারা দেখতে পাচ্ছেন বলিউডে যে কত পরপর হরর কমেডি বলতে গেলে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ সিনেমা হিট যাচ্ছে, সিনেমা ব্লকবাস্টার যাচ্ছে। আপনারাই ব্লকবাস্টার করছেন, আমরাই করছি। আপনারা শুধু না, আমরা সবাই আমরাই ব্লকবাস্টার বানাচ্ছি। এইবার যতদিন এই জিনিসটা অডিয়েন্স রিজেক্ট না করবে ততদিন এটা প্রডিউসার্স বানাতেই থাকবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যতই মানে আর্টের কথা বলি, সিনেমা ইজ এ কমার্শিয়াল ফর্ম অফ আর্ট, কিন্তু এটা মানতে হবে। আচ্ছা, সো দ্য থিং ইজ, আমি একটা জিনিস জাস্ট ভাবছিলাম, তুই জাস্ট ভাব যে এই সিনেমাটা তো সিকুয়েল আসছে। এইবার ব্যাপারটা হচ্ছে হাউ গুড উড দ্য সিচুয়েশন বি। তুই জাস্ট ভাব, আমার না আজকে একটা ভিশন আসছিল যে আমরা এই কথাটা বারবার শুনি যে দেবজিৎ বারবার একসাথে আসছে, দেবজিৎ বারবার যদি একসাথে আসে তাহলে কি হবে, মানে দুই পৃথিবীর বলতে গেলে সেই আবার জুটি যদি একসাথে ফেরে। আমি আজকে না রাগারার গানটা শুনছিলাম চেঙ্গিজের, এবং তারপরে এই বাপ এসেছে যে গানটা, যেটা আমার এখন আমি লিটারালি অ্যাডিক্টেড হয়ে গেছি গানটার উপরে, মানে লিটারালি ভাইব লেগে গেছে আফটার ওই হেভি লাগছে না? তুই জাস্ট ভাব চেঙ্গিজের যে লুকটা জিতে দিয়েছিল, আমার সেটা দারুণ লেগেছিল। এই সেম লুকটাতে যদি দেব আছে, অফকোর্স উই আর জাস্ট ম্যানিফেস্টিং ইট, এইটার কোনো রিয়েলিটি নেই, বাই দ্য ওয়ে দিস ইজ নট আ আপডেট অর এনিথিং, স্বপ্নের গরু আকাশে একদম চেঙ্গিজের মতন ওরকম লুক, এবং দেবের যে ওই বাপ এসেছে যে লুকটা, এখন দেবকে কিন্তু একটা অন্যরকম ভাইব লাগছে। এই লুক নিয়ে যদি একটা সিনেমা সৃজিত মুখার্জির মতন পরিচালক বানায়, which is not completely a thriller ঘরানা, but kind of like যেরকম লোকেশ কানাকড়া যেরকম সিনেমাগুলো বানায়, মানে like a mixture of commerce, mass film along with থ্রিলার, এবং এই শহরে ঘরানার একটা থ্রিলার, যাকে বলে টান টান উত্তেজনার একটা থ্রিলার যদি বানাতে পারে, বাট উইথ মাস এলিমেন্টস। এবং আমার মনে হয় সৃজিত মুখার্জি পারবে এরকম একটা সিনেমা বানাতে, যেটা আমি ম্যানিফেস্ট করছি। জাস্ট ভাব হাউ পারফেক্ট this will be for the future of বাংলা ফিল্ম, এবং how perfect it would be for hall owners, মানে হল ফেটে যাবে লিটারালি শহুরে অডিয়েন্স। ওদের দুজনকে রাখার জন্য ওই সেন্সিবিলিটিটা দরকার, তো সেই সেন্সিবিলিটিটা সৃজিত মুখার্জির মধ্যে আছে, তুমি ঠিকই বলেছো। মানে চাইলে তো উনি ইচ্ছে করলে অবশ্যই করতে পারে। সৃজিত দা, যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন, প্লিজ 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 উই বেগ ইউ, প্লিজ আপনি লিটারালি এই দুজনকে একটা সিনেমা অফার করুন, আপনি নিজের মতন সিনেমা বানান, বাট উই রিয়েলি আর ম্যানিফেস্টিং ইট। এনিওয়ে, তো আমাদের শেষ থটস হচ্ছে, খাদান যথেষ্ট একটা ভালো সিনেমা, অনেক বছর পর বাংলা সিনেমাতে এরকম একটা মাস অ্যাকশন থ্রিলার, এর মানে মাস অ্যাকশন ফ্যামিলিকে নিয়ে পুরো যাওয়ার মতন এরকম একটা সিনেমা বেরিয়েছে, নাচা গানা সব কিছু আছে। আপনারা রিভিউ বা এইগুলোর উপরে যেরকম নর্মালি ডিপেন্ডেন্ট হন, সেইটার বদলে আগে সিনেমাটা দেখতে যান। সিনেমাটা দেখে হল ভরিয়ে যেরকমভাবে আপনারা দেখছি আমরা হলে যে সবাই দেখতে যাচ্ছে, সেরকম দেখতে যান। বাংলা সিনেমা, বাংলা মেইন স্ট্রিম সিনেমা আবার এরকমভাবে গর্জে উঠুক, এবং এরকম সিনেমা আরও 4টে বানাক আমাদের ইন্ডাস্ট্রি, আমরা এইটাই চাই। আজকে আমাদের সাথে ছিল আকাশ পাহাড়ি। থ্যাংক ইউ ফর স্টেইং ফর অল দিস ওয়াইল। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা কমেন্টস জানান যে কেমন হচ্ছে আমাদের পডকাস্টগুলো, এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও জানান। এবং বাই দ্য ওয়ে, শান্তনু আমাদের সো কল ডেফ ফ্যান, কিন্তু সে কিন্তু এখনো খাদান দেখেনি, তাকেও বলতে গেলে কমেন্টসে একটু হালকা করে ধুয়ে দিন যে তুই এখনো খাদান দেখিসনি কেন। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ ফাইনালি বেঙ্গলি। নমস্কার।